হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। এই ভিডিও সিরিজে তোমাদের আমি শেখাবো কিভাবে কম্পারেটিভ পরীক্ষায় ম্যাথ সলভ করতে হয়, বা তোমাদের ম্যাথ করার অ্যাপ্রোচটা কী থাকবে, বা সেখানে কী ধরনের ট্রিক্স ব্যবহার করবে যাতে কম সময়ের মধ্যে অঙ্কটা সলভ করা সম্ভব হয়। তো চলো শুরু করা যাক। তো স্ক্রিনে যথারীতি দেখতেই পাচ্ছ আমি একটা পিএসসি WBPSCর একটা কোয়েশ্চেন পেপার নিয়েছি। এটা 2017 সালের WBCS-এর কোয়েশ্চেন পেপার। তো এখানে যে সমস্ত ম্যাথগুলি এসেছিলো সেগুলো সলভ করার চেষ্টা করব, আর তোমাদের শেখাবো কোন ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্রোচটা কী হয়। তো অনেক সময় এখানে আমার করানোর টাইমে মনে হতে পারে যে একটু লেন্দি লাগছে, কারণ আমি বুঝিয়ে জিনিসটা করব, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকলে তোমাদের এগুলো খুব সহজেই বা ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে পারলেই তোমরা খুব কম টাইমের মধ্যে সলভ করতে পারবে পরীক্ষায়। তো চলো শুরু করা যাক। তো আমি ম্যাথের সেকশনটা খুলি। সাধারণত WBCS পরীক্ষায় ম্যাথ, রিজনিং বা তোমার বাকি যে টপিকগুলো থাকে, ইতিহাস, ভূগোল, সব মিলিয়ে মিশে থাকে। কিন্তু 2017 সালের পরীক্ষাতে কী হয়েছিল না, ম্যাথের সেকশনটা পুরো আলাদাভাবে দেওয়া ছিল, বা প্রত্যেকটা সেকশন 8টা সেকশন আলাদা ভাগে ভাগ করে দেওয়া ছিল। তো এক্ষেত্রে অনেকটা খুঁজে পাওয়াটা ইজি। তো ফার্স্ট ম্যাথ রয়েছে আমাদের একদম 87-এ দেখো ম্যাথটা দেওয়া আছে যে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তো কি বলতে চাইছে না, যা মাছের দাম ছিল তার মাছগুলো পচে গিয়েছিল, তাই জন্য তাকে কম দামে বিক্রি করতে হয়েছে, অর্থাৎ ক্ষতিতে বিক্রি করেছে যথারীতি। তার মানে বুঝতে পারছো কি যে অত পার্সেন্ট কমিয়ে আমাকে বিয়োগ করতে হবে। তো চলো সলভ করি। তো 250 আমাদের দেয়া আছে। তো 250 যখন আমাদের দেওয়া আছে, তো 250 এখানে লিখে নিলাম। তো সেটা থেকে নিশ্চয়ই মাইনাস হবে। 250 মাইনাস কত? 250-র সঙ্গে 10% মাইনাস করতে বলেছে, 10/100। তো এখানে সলভ করো, 25 বিয়োগ করো, কত আসবে? 225। তার মানে কি আমাদের 225 টাকা হবে বিক্রয় মূল্য। ওকে, তো একটা অঙ্ক হয়ে গেল, বেশিক্ষণ টাইমও লাগলো না। এবার যদি তোমার এইখানে গুণ ভাগ করা এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো বা মেন্টাল ক্যালকুলেশন করতে পারো, সেক্ষেত্রে আরও কম সময় মানে অঙ্কটা সলভ করতে পারবে। তো এটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি তাড়াতাড়ি করতে পারবে এই জিনিসগুলো। তো চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক রয়েছে আমাদের এখানে। তো এই অঙ্কটায় কি বলেছে যে লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিল, তাহলে ওই ব্যক্তি কত পাবে? তো ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই কমে যাবে, অর্থাৎ এখানেও তাই পার্সেন্টেজ করে সেটা বিয়োগ করতে হবে। তো সিম্পল ব্যাপার। তো এখানে 60,000 আছে, মাইনাস কী হবে? 60,000 ইন্টু 35%। 0 এলিমিনেট করলাম, 35 ইন্টু 6 করলে কত হয়? এটা তোমরা রাফে ক্যালকুলেশন করবে, তো আমি মেন্টাল ক্যালকুলেশন করে বলতে পারি 21,000। ওকে, তো তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করো, 3 0 9 3, তার মানে হচ্ছে 39,000 টাকা। তো সে ট্যাক্স দেওয়ার পরে কত পাবে না? 39,000 টাকা পেয়ে যাবে। দেখো কতক্ষণ লাগলো। এবার আমি যেহেতু গুণটা খুব তাড়াতাড়ি মুখে করতে পারছি, তো সেক্ষেত্রে আমার টাইম আরও কম লাগছে, তোমাদের হয়তো একটু লাগতে পারে, কিন্তু যারা খুব ভালো প্র্যাকটিস করে নিয়েছো গুণ ভাগ করা, তো তাদের ক্ষেত্রে খুবই কম টাইম লাগবে। তো দেখো অপশানেও রয়েছে অপশান বি, তো হয়ে গেল। তো নেক্সট অঙ্ক দেখো, একটি ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলো, তাহলে শতকরা ত্রুটি কত? মানে কতটা ভুল ছিল? নিশ্চয়ই কোনো ভুল ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল বা মেশিনে কোনো প্রবলেম ছিল, তার জন্য ভুলভাল ওজন এসেছে। তো কত পার্সেন্ট তোমার ভুল এসেছে? তো অ্যাকচুয়াল ওজন ওর কত ছিল, কত হওয়ার কথা ছিল? না 80। তো 80 আমি লিখে নিলাম, অ্যাকচুয়াল ওজন 80 হওয়ার কথা ছিল। তো কত কম এসেছে সেটা হচ্ছে এর ওপরে রাখবো। তো 80 - 72, এর 100% করে দেবো, তাহলেই উত্তর পেয়ে যাব। তো বিয়োগ করে কত আসে? 8/80 ইন্টু 100। তো একদম সিম্পল, 10%। অতএব ওজন যন্ত্রটার কত ত্রুটি ছিল না? 10% ত্রুটি ছিল। তো এটা হয়ে গেল নেক্সট অঙ্ক। এরপরে দেখো, এরপরে এই দুটো রিজনিং থেকে দিয়েছে, তো তারপরে 192 এখানে একটা অঙ্ক রয়েছে, তো এটা করার চেষ্টা করি। তো এটাতে দেখো কি হয়েছে, বলেছে এ এর 40%-এর মান বি এর 60%-এর মান এক হলে অর্থাৎ এক নয়, সমান হলে, ঠিক আছে, সমান হলে A/B কত হবে তোমাকে বার করতে বলেছে। তো যা বলেছে আমি তাই করব, অন্য কিছু ভাববো না। তো আমাদের কি বলেছে না, এ এর 40%, 40/100 সমান
বি এর 60/100 বলেছে। তো এখানে দেখো নিচের টার্ম এলিমিনেট করে দিতে পারি, তো করে দিলাম। তারপর এখানে 0 0 এলিমিনেট করতে পারি, করে দিলাম। আর কি করা যায় না, এখানে 2 2 4, 2 3 6, তাহলে পেলাম কি 2a সমান 3b। এবার রেশিও করে দাও, a/b সমান কত 3/2, তাহলে হয়ে গেল 3:2। তো আমাদের অপশান আছে, কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ অপশানে 3:2 আছে। তো এটা অনেক সময় অনেকে ভুল করে ফেলে, 2:3 হবে না 3:2 হবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রেখে অঙ্কটা করো, ওকে। তো এরপরে দেখো 93তে এর একটা অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটাতে কি বলেছে একটু পড়ে নাও। তো বলেছে যে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত হবে। ঠিক আছে, তো এক ভাড়া ছিল সেখান থেকে বেড়েছে। তো 4:5 রেশিওতে ভাড়া ছিল, 4:5 রেশিওতে ভাড়া ছিল। তো এটা আমি যদি এক্স ধরে করতে যাই অনেকটা টাইম লাগবে। তো ইজি মেথড হচ্ছে এটা, তুমি ধরে নাও যে আমার 400 টাকা ভাড়া ছিল, তাতে কি পার্সেন্টেজ করতে সুবিধা হবে। আর ট্রেনের ভাড়া ছিল 500 টাকা। এবার বলেছে যে আমাদের 100 টাকায় ভাড়া বেড়েছে কত, মানে পার্সেন্টেজ যেহেতু 10% বেড়েছে, 100 টাকায় যদি 10 টাকা বাড়ে তাহলে 400 টাকায় কত বাড়বে 40 টাকা। তার মানে হয়ে গেল 440 টাকা নতুন ভাড়া। আর ট্রেনের ক্ষেত্রে বলেছিল 20% বেড়েছে, 100 টাকায় যদি 20 টাকা বাড়ে তাহলে 500 টাকায় কত বাড়বে না 100 টাকা, 5 20 100, তো টোটাল হয়ে গেল 600 টাকা। ঠিক আছে, এবার এর অনুপাত বার করতে বলেছে। তো নতুন অনুপাত কত, সিম্পল 0 0 এলিমিনেট হবে, 4 11 44 আর 4 15 60। তো একদম ইজিলি পেয়ে গেলাম। তো আমরা এখানে এক্সট্রা ধরতেই হলো না বা অন্য অ্যাপ্রোচ নিতে হলো না, জাস্ট এখানটা আমি 400 500 ধরে নিলাম। যেহেতু পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে তো আমাদের 0 ডিজিট ধরে নিলে অনেক ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি সলভ করতে পারো, ওকে। এখানে 4x 5x ধরে করলেও করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা হেক্টিক হতো, বা আমার অ্যাপ্রোচ এটাই। এবার যদি তোমাদের অ্যাপ্রোচে মনে হয় যে তোমরা ইজিলি বা তাড়াতাড়ি করতে পারছো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচ ফলো করো। আমি জাস্ট আমার ওয়েটা দেখাচ্ছি, কিন্তু মেনলি মনে রাখবে যে যে যার অ্যাপ্রোচ তার কাছেই অনেক ইজি লাগে, তো প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। এবার যারা নতুন একদম শিখতে চাও তো তাদের ক্ষেত্রে এটা মনে হয় কার্যকরী হবে, ওকে। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক রয়েছে এরপরে 196। দেখো 196-এ বলছে যে একটা পরীক্ষায় অঙ্কে 35%, ইংরাজিতে 15% ফেল করেছে এবং দুটি বিষয়ে 10% ফেল করেছে, তাহলে শতকরা কত পাসের হার হবে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো এটা আমি একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে করব। তো আমি একটা গোল করে নিলাম, এটা হচ্ছে কি না আমাদের অঙ্কে 35% যারা ফেল করেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের যারা, এটা আমি ম্যাথ বলে লিখে দিলাম, আর এটা হচ্ছে ইংলিশে যারা ফেল করেছে। আর এটা হচ্ছে দুজনে বোথ, মানে এরা হচ্ছে 10% দেওয়া আছে, ম্যাথ প্লাস ইংলিশে 10% ফেল করেছে। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পাবো না অ্যাকচুয়ালি টোটাল কতজন ফেল করেছে আমরা এখান থেকে পাবো। তো যতজন ফেল করেছে যদি পেয়ে যাই, সেখান থেকে বাকিটা বাদ দিয়ে দিলেই কতজন পাস করেছে পেয়ে যাব। তো এখান থেকে কতজন ফেল করেছে আমরা কিভাবে পাবো, তো এই দুটো জিনিসকে আমরা যদি যোগ করি তাহলে ম্যাথে কত ফেল করেছে আর ইংলিশে কত ফেল করেছে পেয়ে যাব। আর অনেকেই আছে এদের মধ্যে কমন, যেটা হচ্ছে 10%, তাহলে ওই 10%টা ওখান থেকে বাদ দিয়ে দিলেই ওভারঅল কতজন ফেল করেছে পেয়ে যাব। তো তাহলে প্রথমে কি করব, ম্যাথ আর ইংলিশের 35 + 15 করব, তার মানে কত হচ্ছে 50% হয়ে গেল। এদের মধ্যে 10% হচ্ছে কমন ছিল, সেই 10%টাকে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে 10% বাদ দিয়ে দিলে হয়ে গেল আমাদের 40%। 40% ফেল করেছে, তাহলে কত পার্সেন্ট পাস করবে, তো সিম্পল ব্যাপার। তো 100 থেকে 40 বিয়োগ করবো, 60%। তো 100 বিয়োগ 40 করে দেবো, তো হয়ে যাবে আমাদের 60%, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের 60% পাস করেছে, ওকে। তো এর নিচেই আর একটা অঙ্ক রয়েছে। এরপরে অঙ্কটা দেখো, 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। এবার একটা জিনিস মনে রাখবে, যখন দুটো জিনিস বা দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তখন আমরা কি করি, তাদের গতিবেগকে সবসময়
বিয়োগ করে নিই, একই দিকে গেলে হচ্ছে বিয়োগ হয়, আর বিপরীত অভিমুখে গেলে তখন হচ্ছে কী হয় না যোগ হয়। এই অ্যাপ্রোচটা মনে রাখবে। তো এরপর দেখো এখানে যেহেতু বলেছে একটা লোকের দৈর্ঘ্যটা আমরা ধরবো না, ট্রেনের একটা দৈর্ঘ্য আছে আর স্টেশনের একটা দৈর্ঘ্য তো রয়েইছে, কিন্তু লোকের দৈর্ঘ্যটা আমরা এখানে ধরবো না। এবার আমাদের বার করতে বলছে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে। আমি এটা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য এক্স, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স। এবার তাহলে আমাদের কি হবে, স্টেশন প্লাস ট্রেনের দৈর্ঘ্য, স্টেশন 120, এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বাই কি করব না 15 দেওয়া আছে, স্টেশনটাকে অতিক্রম করেছে। তার কারণ কি, কারণ এখানে হচ্ছে এটা আমাদের হয়ে গেল কি দূরত্ব বাই সময়, তার মানে কি গতিবেগ। এবার এই গতিবেগটা নিশ্চয়ই ট্রেনের যা মানুষকে টপকাতেও যা গতিবেগ লেগেছে, প্ল্যাটফর্মকে টপকাতেও সেই গতিবেগই লেগেছে, তাহলে কি একে অপরের সঙ্গে গতিবেগ সমান হবে, কিন্তু টাইমটা আলাদা হবে বা দূরত্বটা আলাদা হবে। এখানে কি, এখানে হচ্ছে এক্স নিজের দেহটাকেই মানে নিজের বডি যতটা ততটাকেই অতিক্রম করেছে মানুষটাকে অতিক্রম করার জন্য, বাই কত সেকেন্ড টাইম লেগেছে না 5 সেকেন্ড। তো এটাকে সলভ করব, তাহলেই আমরা কি পেয়ে যাব না ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, খুব ইজি। তো এখানে মোট কথা আমরা কি ইউজ করলাম না গতিবেগ সমান স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই অ্যাপ্রোচটা ইউজ করলাম। তো এইটা ইউজ করে, কেননা মানুষকে টপকাতেও ট্রেনের যা গতিবেগ লেগেছে আর স্টেশন টপকাতেও তাই গতিবেগ লেগেছে, তো দুটোকে সমান করে দিলাম। এবার দেখো সিম্পল ইজিভাবে কীভাবে কাটাকাটি করব বা অঙ্কটা সলভ করব। তো 5কে আগে এটা দিয়ে কেটে দাও, 5 3 15, তার মানে 120 প্লাস এক্স সমান কোনাকুনি গুণ করলাম 3x, 3x থেকে x গেলে হচ্ছে 2x সমান 120 হয়ে গেল, তাহলে x সমান কত হবে 60। তো এটা বুঝতে পারছো, তার মানে আমাদের উত্তর এসে গেল যে 60 মিটার। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল না 60 মিটার ছিল। ওকে, এটা হয়ে গেল। তো এরপর আর একটা অঙ্ক আছে দেখো 198-এ কী দিয়েছে না এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করলেন। ভালো করে বুঝবে, এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। এক বছর শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত হবে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। ফার্স্ট হচ্ছে কি বলে দিয়েছে না আমাদের 0.5% বেশি কার হবে, পোস্ট অফিসের থেকে 0.5% বেশি হবে ব্যাংকের সুদ। তাহলে পোস্ট অফিসের সুদ আমরা ধরে নেব, পোস্ট অফিসের সুদ হচ্ছে x%, ঠিক আছে। তাহলে ব্যাংকের সুদ হবে কত, ব্যাংকের হবে x প্লাস 0.5%। এরপরে কি সরল সুদের সম্পর্ক আমরা জানি কি, মানে সূত্রটা জানি কি PTR/100। তো সেটাই করব, করে দুটোকে যোগ করে টোটালটা আমাদের 235 টাকা সেটা দেখাবো, দিয়ে সমাধান করব, তাহলেই হবে। তাহলে আমাদের কি প্রথমে হচ্ছে ব্যাংকে কত ছিল না 3000 টাকা দিয়েছিল, 3000 ইন্টু x প্লাস 1/2 তার তলায় 100, এক বছর যেহেতু আর এক লিখলেও হবে না লিখলেও হবে অসুবিধা নেই, প্লাস 2500 টাকা কোথায় পোস্ট অফিসে, তাহলে হচ্ছে x/100, এক আর লিখছি না, এই দুটো যোগ করে পেয়েছে হচ্ছে 235 টাকা। তো হয়ে গেল 235। এবার সলভ করব কি করে, তো ফার্স্ট আমি 0 0 কাটবো, 0 0 কাটলাম, এখানেও 0 0 কাটলাম, তো এদিকটা আমি পেয়ে গেলাম কত 25x। এদিকটা এবার দেখে একটু করতে হবে, 30x হবে, 30x প্লাস হাফের সঙ্গে 30 গুণ আছে, তার মানে 15 হয়ে যাবে সমান 235। এবার এখানে এক্সের টার্মগুলো যোগ করে নাও, 30 আর 25 হচ্ছে 55x সমান 235 থেকে 15 বাদ দিলে আসে 220। এবার এক্স ইকুয়াল টু কত 220/55, এটা 4 দিয়ে চলে যাবে, তো কাটাকাটি করে তোমরাও দেখে নিতে পারো 4ই আসবে। তো 4%, ছোটো ছোটো করে কেটেও দেখতে পারো, আবার ডাইরেক্ট 4%ই আসছে উত্তর। তো তাহলে হয়ে গেল কি পোস্ট অফিসের সুদের হার কত হবে না 4% হবে। ওকে, বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা। এরপর দেখি আর কি আছে। হ্যাঁ, এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা এরকম যে কোনো একটি জেলায় লোকসংখ্যা প্রথমে 4% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। ঠিক আছে, প্রথম বছরে 4% বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পেয়েছে। বর্তমান লোকসংখ্যা এত হলে 2 বছর আগে লোকসংখ্যা কত ছিল।
মানে আগেরটা তোমাকে জিজ্ঞাসা করেছে, এখনেরটা নয়। এখনেরটা দিয়েছে আগে 2 বছর আগে কত ছিল সেটা জানতে চাইছে, আর কন্ডিশনগুলো দিয়েছে, একবার 4% বেড়েছে আর একবার 5% কী হয়েছে না কমে গেছে। ধরো 2 বছর আগে এক্স জন ছিল লোক সংখ্যা, এক্স ছিল লোক সংখ্যা। এবার প্রথমে বলেছে বেড়েছে, যেহেতু 100 ধরা হয় আমাদের পার্সেন্টেজ হিসাবে, তো 100 থেকে বেড়ে হয়ে গেছে 104, 100 থেকে বেড়ে হয়ে গেছে কত 104। তারপরে কি হয়েছে না 5% কমেছে, 100 থেকে কত কমে হয়েছে না হয়েছে আমাদের 95, হয়ে যেটা হয়েছে সেটাই হচ্ছে এটা 494000। তো 494000। এবার এটাকে ক্যালকুলেশন করো, সমাধান করো, তাহলেই হবে। তো এখান থেকে এক্স সমান কী পেয়ে যাব, লিখে নিই 494000 ইন্টু 100 ইন্টু 100, নিচে ওপরের টার্মগুলো চলে আসবে 104 ইন্টু 95। এবার কী হবে, কাটাকাটি করতে হবে। তো 5 × 95, এখানে 20, তারপরে কি করবে, এখানে হচ্ছে 52, এখানে হচ্ছে 50, এখানে কাটলে হচ্ছে কত আসবে তোমাদের 25, এখানে আসবে হচ্ছে 26, এখানে যদি 19 দিয়ে কাটাকাটি করো তাহলে হচ্ছে 26 আসবে 000। তো এখানে 26 আছে, চলে গেল, তাহলে হয়ে গেল একের গায়ে 3টে শূন্য, আর 25 দুগুণে 50, তাহলে 50 গায়ে হচ্ছে 1 2 3 4টে শূন্য, হয়ে গেল। এটাই আমাদের উত্তর। দেখো এখানে অপশানেও আছে 50-এর গায়ে 4টে শূন্য, এটা হয়ে গেল উত্তর। তো এখানে গুণ করে দেখে নেবে, আমি মুখে মুখে করছি, তো তোমাদের যদি অসুবিধা হয় রাফ কাগজে তোমরা গুণটা করে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের উত্তর, আগে লোক সংখ্যা এত ছিল। ঠিক আছে, তো এরপর আছে আর একটাই অঙ্ক বাকি আছে। তো বলছে দেখো, একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল রয়েছে। লাল ও নীল বলের ওজনের অনুপাত দিয়েছে, নীল ও সবুজ বলের ওজনের অনুপাত দিয়ে দিয়েছে। নীল বলের ওজন 60 গ্রাম বলে দিয়েছে, তাহলে সবুজ বলের ওজন কত হবে। এবার দেখো প্রথমে আমরা রেশিওটা সমান করে নিই আগে। তো 5:, প্রথমে রেড, তারপরে ব্লু আর গ্রিন দিয়েছে। তো এই তিনটে আমাকে বার করতে হবে। প্রথমে দিয়েছে 5:6, আর এখানে দিয়েছে 5:4। তাহলে কি এইটা সমান করতে হবে, তার মানে এই 5-এর সঙ্গে 6টা গুণ করলে 30 হবে, আর এখানে 5-এর সঙ্গে এই 6-এর সঙ্গে 5 গুণ করবো 30 হবে, আর এই 5টার সঙ্গে 6 গুণ করলে 30 হবে। তবে এই টার্মটা বিটা ম্যাচ করবে। তো তার মানে কি এখানে উভয় দিকে 5 করে গুণ করে দেবো, 25:30, এখানে উভয় দিকে 6 করে গুণ করব, 30:24। তাহলে এবার রেশিও কী হয়ে গেল, 25:30:24। এবার দেখো আমাদের কি বলেছে না নীল বলের ওজন 60, তার মানে কি আর এটা ছিল ব্লু, এটা ছিল গ্রিন। নীল বলের ওজন 60, তার মানে 30-এর দুগুণ 60। তার মানে সবুজ বলের ওজন কত হবে, 24-এরও নিশ্চয়ই দুগুণ হবে, যেহেতু রেশিও আমরা পেয়ে গেছি, তার মানে 48। তো সিম্পল 48 গ্রাম, 48 গ্রাম উত্তর হলো। তো আশা করি আমার অ্যাপ্রোচগুলো তোমাদের ভালো লেগেছে। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা কোনো অঙ্ক আটকে থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সলভ করে দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।